আমি সংক্ষেপে বলবো, আমার লয়ার যা বলছে এটাকে আপনারা অনিয়ার করেন। আমি শুধু ধন্যবাদ জানাতে চাচ্ছি। এবং সর্বপ্রথম হচ্ছে আমার পরিবারকে, আমার দুইটা মেয়ে, তারা এখনো অপেক্ষা করছে, এখনো বাবাকে দেখে নাই। আমার স্ত্রী যে জেল খাটতেছে, নিরপরাধ মহিলা, সে জেল খাটতেছে। এরপরে আমি ধন্যবাদ জানাবো এসএলএন সমাজে, যে আমার বন্ধু 40 বছরের, যে আমার পাশে ছিল। এরপরে আছে আমার সাথে যে লোকটা সারেন্ডার করছে, মোহাম্মদ হোসেন। আমি যখন তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কেন সারেন্ডার করতে আসছেন, বলছে আমি সারেন্ডার না করলে আপনি জেলে বাঁচবেন না, আপনাকে মাইরে ফেলবে। আমি বললাম বলেন কি, আসেন আমি বলেন কি আপনি? হ্যাঁ আমি জানি আপনাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আপনাকে মেরে ফেলবে, আমি থাকলে আপনাকে মারতে পারবো না। সে বলছে আমি ব্ল্যাক বেল্ট। তো আমি হাসা দিছি, আমি ব্ল্যাক বেল্টের দরকার নেই, জেলখানে আপনি আমার সাথে যে সারেন্ডার করছেন এই জন্য আমি কৃতজ্ঞ। এখন আবার বলতেছি আমি তার কাছে কৃতজ্ঞ। অত্যন্ত ভালো মানুষ, সহজ সরল, আমার মতো এত ইন্টেলিজেন্ট না। এরপর আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি ব্যারিস্টার উজ্জ্বলকে, যে আমার এক কথার উপরে সে মানে নির্দ্বিধায় কাজ করছে। আমি তাকে ওই যোগ্য সম্মান দিতে পারিনি, চেষ্টা করছি। এরপরে আমাদের এই সুন্দর প্রতিষ্ঠানকে আটকে রাখার জন্য নিরলসভাবে যে কাজ করে গেছে টিপু আলম মিলন। আমি আপনাদের প্রত্যেকটা 27শে ডিসেম্বরের অনুষ্ঠান দেখতাম, আজকে বললাম সবগুলা দেখতাম। এরপরে রয়েছে আমার পিছনে দাঁড়ায় আছে সর্দার আব্দুর রউফ, উনিও কিন্তু আমাদের পারিবারিক বন্ধু, কিন্তু তার কাছে কৃতজ্ঞ। এরপরে কৃতজ্ঞতা আজকে আমার সবচেয়ে বেশি খারাপ লাগতেছে যার জন্য, সে হচ্ছে জেনারেল খান সাহেব। ওনাকে আজকে জেল দিছে এবং আমি সেখানে ওনাকে বলে আসছি যে হিসাবে কিন্তু আপনার, আমার স্ত্রীর, আপনাদের কিন্তু খালাস পাওয়ার কথা। আপনারা তো কেউই না, ট্রি প্ল্যান্টেশনের কিছুই না। আপনারা তো হলেন প্রক্সি ডাইরেক্টর। আমি না হলে একটা নাটের গুরু, আমি বাংলাদেশে একটা আকাম শুরু করছি, তাই না? কিন্তু আপনাকে আমি কিছু, আপনি টেনশন করেন না। একটা কাজ হবে, এই যে আপনি আসছেন, আমরা কিভাবে জেলে ছিলাম কিছুটা অনুধাবন করতে পারবেন। আমি আমার থেকে চেষ্টা করব আপনাকে কতটুকু কি করা যায়, আমি এটা বলেছি ওনাকে মিস করতেছি আমি। আর একটু পরে কিন্তু হোসেন সাহেব আসবে কাশিমপুর থেকে, উনি বের হবে রাত 10টা। এখন কয়টা বাজে? 8:18। উনি 10টার সময় বের হবে, আসলে উনি 5 মিনিটের জন্য আপনাদেরকে হাই হ্যালো দিতে আসবেন। আপনারা ওনাকে রিসিভ করে ওনাকে আমার রুমে না, আমার এই চেয়ারে বসাই এখানে বসায় বলুন স্যার এখানে আপনার বসতে বলছে, আপনি আমাদের উদ্দেশ্যে 5 মিনিট কথা কয়ে চলে যান। সে তার মাকে দেখতে যাচ্ছে, বাংলাদেশের প্রবীণতম মানুষ। জানেন ওনার মায়ের বয়স কত? 117 বছর। উনি ওনার মাকে দেখতে যাচ্ছে, বুঝছেন? উনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। ওনার বাবা 71 সালে মারা গেছে, 71 সালে। এবং ওনার মা এখন 117 বছর বয়স, মৃত্যুর সাথে লড়তেছে। তো উনি কাশিমপুর থেকে বেরিয়ে সোজা যাবে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ওনার বাচ্চা কাছে। যাওয়ার আগে উনি বলছে, আমাকে রিকোয়েস্ট করছে যে আপনি টিপুরে একটু জানাই রেখেন, আমি 5 মিনিটের জন্য হাই হ্যালো দিয়ে চলে যাবো। আচ্ছা আমি আর কিচ্ছু করবো না, জাস্ট হাই বাই দিয়ে চলে যাবো। উনি যে বাইরেছে এটা মানুষের দেখুক, উনি ওই চেহারাটা দেখাইতে চাচ্ছে। আর জেনারেল খানের জন্য দোয়া করবেন, উনি আমার বড় ভাইয়ের মতো। আমি যদিও তার সাথে বিভিন্ন কারণে আমি করতাম, আমার একটু তর্ক করার স্বভাব, কিন্তু আমি তার সবসময় কিন্তু শ্রদ্ধা করতাম ইয়ার মতো, বড় ভাইয়ের মতো। আমি কোনো সময় ওনাকে জেনারেল হিসেবে দেখতাম না। আমি অলওয়েজ বলছি, আমি আপনি আমার কাছে জেনারেল না, আপনি আমার কাছে বড় ভাই। আপনার বিরুদ্ধে অভিযোগ করলে আমি একা একা করবো, আপনি আমাকে শাসন করবেন, কোনো সমস্যা নেই। এই লোকটাকে আমি মিস করতেছি এবং দেখি আমি কতটুকু ওনাকে কি করতে পারি। আর আমার ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন। আমার 2টা বাচ্চা, একটা আমি পালতাম, 3টা মেয়ে কিন্তু আমার বড় মেয়েটা কিন্তু পালক, তারপরে বড় মেয়ে, তারপরে ওরসজাত মেয়ে হয়েছে, এবার আরেকটা মেয়ে। 3টা মেয়েকে আমি, একটাকে 16, একটাকে 13, একটাকে 10 বছর রেখে জেলে ঢুকছি। এর চেয়ে তো দুঃখজনক আর কিছু হতে পারে না। আর দুদকের মামলা, আইন কারণ এগুলা সমাজই বলবে, কোনো সমস্যা নেই। এসব বিষয়ে আমি কোনো কথা বলে কোনো ফায়দা নেই। আমি পলিটিক্স করি না, এই জন্য এগুলো বললে যে একটা পলিটিক্স করা যাবে কিচ্ছু নেই। আমি শুধু এইটুকু বলবো যে সম্পূর্ণভাবে আমি এটা বলতে রাজি না যে ভুল বুঝে আমাদের বিরুদ্ধে মামলা করছেন। নো, এই মামলাটা উদ্দেশ্যমূলক। এই মামলাটা করার পরে আমাদেরকে অফার দিছে, আমাকে আর হোসেনকে রিমান্ডে অফার দিছে যে এক শর্তে আপনাদের বিরুদ্ধে মামলা তুলবো। কি শর্তটা কি? আমাদেরকে দেশ ছেড়ে কানাডা চলে যেতে হবে। আমি কিভাবে যাবো, এখন তো আমরা রিমান্ডে আছি। বলে যে আপনাদেরকে আমরা এয়ারপোর্টে নামাই দিয়ে আসবো, ফ্যামিলি নিয়ে আসেন, টিকিট কেটে দেবো, দেশ ছেড়ে পালাবেন। আমরা বলবো আমাদের কাস্টডির থেকে তারা পালাই গেছে, আপনাদের নামে আমরা ঘোষণা করব যে তারা পালাই গেছে। আমি
কি গ্যারান্টি আছে যে আপনি আমাকে এয়ারপোর্টে নেওয়ার সময় ক্রস ফায়ারে মারবেন না? আমি সে আমাকে নাজিমুদ্দিন রোডে জেলখানায় পাঠাবো, আমি কোনোদিন দেশ ছাড়ব না। আমাদের কিন্তু দেশ ছাড়ার অফার দেওয়া হয়েছে, তারপরে 2-3 দিন পরে অফার দিছে ভিন্ন। তো ঠিক আছে, আপনার দেশ ছাড়বেন না, থাকেন, এবারের অফারটা আপনার জন্য ভালো। আমি কি করি বলেন? ও কিচ্ছু না, শুধু ডেস্টিনি 2000 বন্ধ করে দিতে হবে, MLM কোম্পানিটা বন্ধ করে দিতে হবে, আর কোনো কোম্পানি বন্ধ করার দরকার নেই। আমি বলছি 45 লক্ষ লোক বেকার হবে, বলছে এটা আপনার দেখার বিষয় না। আমি বলছি আওয়ামী লীগ সরকার ভোট হারাবে, বলছে আমরা ভোটের চিন্তা করি না, আমরা ভোটের চিন্তা করি না, ডেস্টিনি বন্ধ করতে হবে। আপনি আমাদের জন্য অনেক বিব্রতকর, অনেক ডিস্টার্ব করতেছেন, হয় দেশ ছাড়েন নাহলে ডেস্টিনি বন্ধ করেন। আমি বলছি দুইটার একটাও করবো না, জেলখানায় পাঠাবো। সাক্ষী কিন্তু মোহাম্মদ হোসেন বলবে 100। এগুলো হচ্ছে রিমান্ডে আমাদেরকে জেরা করছে। আপনারা হয়তো অনেকে ইনসাইড স্টোরিগুলো জানেন না। এটা কিন্তু কোনো ক্রাইম না, এটা কোনো ক্রাইম না, এটা আমাদের এই 45 লক্ষ লোকের রাস্তায় নামানোর জন্য একটা ষড়যন্ত্র। আল্লাহ ভালো রাখছে, এটাই আমি দোয়া করি। আর আমার 45 লক্ষ লোকের কাছে আমি ধন্যবাদ দিই যে তারা আমাকে কিভাবে বিশ্বাস করলো যে আমি অন্যায় করি। তারা কনফিউজ হতে পারত যে আমি অন্যায় করছি, কিন্তু তারা বিশ্বাসই করেনি। এই যে রিলেশনশিপ, এটার দাম কত জানেন? বিলিয়নস অফ ডলার। পৃথিবীতে সবচেয়ে বেশি জিনিস কি জানেন যেটা পয়সা দিয়ে কিনা যায় না? সম্পর্ক। আমার তো লয়ার আছে, অ্যাডভোকেট সমাজে, উনি তো বিজ্ঞ, উনি জানেন যে এই মামলাটা টোটালি সাজানো। এটা ভুল করে করছে, আমি এটা মানতে নারাজ। এটা ভুল করে করা হয়নি, এটা ফেব্রিকেটেড, ইন্টেনশনালি করা হয়েছে। একটাই, ডেস্টিনি 2000 বন্ধ করে দিতে হবে। স্যার, মানুষের প্রতি আপনার এত ভালোবাসা, অন্ধের মতো ভালোবাসা, এর কারণটা আসলে কি? জাদু আছে? জাদুর কিছু নাই, আমাদের বাংলাদেশের মানুষগুলো ভালো। আপনি এটা বুঝতে হলে আপনাকে বিদেশ থাকতে হবে 10 বছর। আপনারা কে কি জানেন আমি জানি না, হয়তো 1% মানুষের জন্য বদনামি হচ্ছে আমাদের দেশের। 99% মানুষ ভালো, আমাদের 99% মানুষ ভালো। ভালো থাকেন সবাই।